হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমি ক্লাস 9-এর যে লাস্ট চ্যাপ্টার 5 নম্বর চ্যাপ্টার প্রাকৃতিক সম্পদ ও তার ব্যবহার, সেখান থেকে আমি 5.2 নম্বর টপিক প্রাকৃতিক সম্পদ, তাদের টেকসই এবং স্থিতিশীল ব্যবহার, এই টপিকটির মধ্যে আজকে আমি ফরেস্ট বা বন নিয়ে আলোচনা করব। তো চলো প্রথম শুরু করা যাক। বলছে আমাদের এই পৃথিবী প্রাকৃতিক সম্পদের এক বিশাল ভাণ্ডার। মানে আমরা আমাদের চারপাশের যে পরিবেশ দেখতে পাই, সেই পরিবেশে কি বিভিন্ন প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক মানে যেগুলো পরিবেশে নিজেরাই তৈরি হয়েছে, নিজের ইচ্ছাতেই তৈরি হয়েছে বা নিজে থেকেই তৈরি হয়েছে, সেগুলো প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ হিসেবে কি কি রয়েছে দেখো। বলছে জল রয়েছে, মাটি রয়েছে, বন রয়েছে, বিভিন্ন ধরনের প্রাণী, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি রয়েছে। তাহলে আমাদের চারপাশে যে প্রকৃতি রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে। সে বিশাল ভাণ্ডারের মধ্যে কার রয়েছে? জল রয়েছে, মাটি, বন, বিভিন্ন ধরনের প্রাণী, উদ্ভিদ, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, কয়লা, পেট্রোলিয়াম রয়েছে। বহু যুগ ধরে পৃথিবীর মাটি, জল, খনিজ পদার্থ প্রভৃতির সঙ্গে জীব সম্প্রদায়ের মধ্যে অন্তঃক্রিয়ার দ্বারা বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রয়েছে। তাহলে আমরা বাস্তুতন্ত্র কাকে বলে আগে জেনেছি, যে আমাদের চারপাশে অবস্থিত বিভিন্ন জীবজ এবং অজীবজ উপাদানগুলির মধ্যে যে আন্তঃক্রিয়া তাকেই বলা হয় কি বাস্তুতন্ত্র। এই বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করছে কে? বিভিন্ন জীবজ এবং অজীবজ উপাদানগুলো। ওকে, যেমন অজীবজ উপাদানের মধ্যে কি, এখানে মাটি পড়লাম, জল পড়লাম, খনিজ পদার্থ, এর সঙ্গে কি জীবজ উপাদান রয়েছে উদ্ভিদ এবং প্রাণী। এবার প্রাকৃতিক সম্পদ কাকে বলছে তার সংজ্ঞাটা ভালো করে বোঝা যাক। পৃথিবীর যে সমস্ত জড় ও সজীব উপাদান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানব উন্নয়নে ব্যবহৃত হয়, তাদের প্রাকৃতিক সম্পদ বলে। মানে আমাদের চারপাশের যে পরিবেশ, সেই পরিবেশের সমস্ত জড় এবং সজীব উপাদান আমাদের উন্নয়নের কাজে, মানে মানুষের উন্নতির কাজে ব্যবহৃত হচ্ছে, তারাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এবার বলছে প্রাকৃতিক সম্পদের প্রকারভেদ। প্রাকৃতিক সম্পদকে কত ভাগে ভাগ করা যায়। প্রথমে এক হচ্ছে নবীকরণযোগ্য বা রিনিউয়েবল। এখানে তার টার্মটা দেখো, রি মানে আবার, নিউ মানে নতুন, এবল মানে করতে সক্ষম। অর্থাৎ যে প্রাকৃতিক সম্পদকে তুমি পুনরায় নতুনভাবে তৈরি করতে সক্ষম হবে, সেটাই হচ্ছে নবীকরণযোগ্য বা রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্সেস। যেমন দেখো, পৃথিবীতে এমন কিছু প্রাকৃতিক সম্পদ আছে যা ব্যবহার করার পর নিঃশেষ হয়ে যায় না। যেমন ধরে নাও, এখানে জল আমাদের পৃথিবীর টিকে আছে, মানে জল আছে মানে কি, জলটাকে আমি ব্যবহার করতে পারবো, এটা কোনোদিন শেষ হবে না। মাটি কোনোদিনই শেষ হবে না। বন, এগুলো পৃথিবী আছে মানে বন থাকবে। বন যেদিন ধ্বংস হয়ে যাবে, সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। উদ্ভিদ এবং প্রাণী, এগুলো তোমার ধরে নাও সবসময় পৃথিবীতে থাকবে। আর অনবীকরণযোগ্য মানে যেগুলো নন রিনিউয়েবল, অর্থাৎ নন মানে না, রি মানে আবার, নিউ মানে নতুন, এবল মানে সক্ষম, যে শক্তিগুলোকে আবার নতুনভাবে তৈরি করা যাবে না, যেগুলো প্রকৃতিতে আছে সেগুলোকে আমরা ব্যবহার করছি, সেগুলো শেষ হয়ে গেলে আর তৈরি হবে না। বলছে যে সকল প্রাকৃতিক সম্পদ ক্রমান্বয়ে ব্যবহারের ফলে প্রকৃতি থেকে নিঃশেষিত হতে পারে, তাদের অনবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে। যেমন ধরো নাও খনিজ পদার্থ, মানে মাটির নিচে সমস্ত পদার্থগুলো আমাদের সঞ্চিত রয়েছে। কয়লা, পেট্রোলিয়াম, এগুলো এখন বর্তমানে আছে, কিন্তু একসময় এগুলো অতি ব্যবহারের ফলে শেষ হয়ে যাবে এবং সেগুলো আর তৈরি হবে না বা সেই হিসেবে তৈরি হতে পারবে না। এবার আমরা জেনে নেব প্রাকৃতিক সম্পদ হিসেবে বন, জল, খাদ্য এবং শক্তিকে আমরা কিভাবে ব্যবহার করি এবং এই সম্পদগুলোর অতি ব্যবহারে কি ঘটতে পারে, এই জিনিসগুলো আমরা এবার জানব। তো প্রথম আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বন বা ফরেস্ট। তাহলে বন বা ফরেস্ট আমাদের কিভাবে সাহায্য করে, বনের অতি ব্যবহার মানে বেশি বেশি ব্যবহার করার ফলে বা বন ধ্বংসের কারণ, তার ফলাফল কি হতে পারে,
এগুলো আমরা জানবো আজকে। তাহলে এই পার্টে আমরা কি জানবো, যে বন কিভাবে আমাদের সাহায্য করছে, বনের অতি ব্যবহার বা বন ধ্বংস করলে আমাদের কি ঘটতে পারে, তা আমরা এখানে ভালোভাবে বোঝার চেষ্টা করব। দেখো, প্রথমে বনের ব্যবহার, যে ফরেস্ট, আমাদের চারপাশে যে গাছপালা রয়েছে, গাছপালাতে যে ফরেস্ট বা বনগুলো তৈরি হচ্ছে সেগুলো কি কাজে লাগছে। প্রথমে হচ্ছে জলসম্পদকে সংরক্ষণ করছে। বনের জল ধারণ ক্ষমতা প্রচুর। বনভূমির উদ্ভিদ শিকড় মাটিকে দৃঢ়ভাবে আটকে রাখে, ফলে ভূমিক্ষয় হয় না। তাহলে বনের জল ধারণ ক্ষমতা কি, বন কি করে, প্রকৃতির জলগুলো রয়েছে জলগুলোকে মাটির তলায় ঢুকতে দেয় না একদম, মানে যেটাকে বলি আমরা অভিকর্ষীয় জল বা গ্র্যাভিটেশনাল ওয়াটার বলছি, মানে কি মাটির উপরে জল পড়ল, বৃষ্টির জল পড়ল, সেই জলটা অভিকর্ষের টানে একবার তলার দিকে চলে যায়। সেই জলটা তলার দিকে চলে যাওয়ার ফলে সেই জলটাকে আমরা আর নিজের হাতের নাগালে পাই না, কিন্তু যখন উদ্ভিদরা কী করবে, সেই জলটাকে মূলের সাহায্যে ধরে রাখবে। দ্বিতীয় হচ্ছে, বনভূমিতে উদ্ভিদের শিকড় মাটিকে দৃঢ়ভাবে আটকে রাখে, যার ফলে ভূমিক্ষয় হয় না, পাহাড়ে ধস নামে না। এবার যদি গাছ কেটে দাও তাহলে কী হয়, পাহাড়ে ধস নামবে, ফলে মাটিতে জল সংরক্ষিত হয়। সুতরাং পাহাড়ি অঞ্চলে বনাঞ্চল সৃষ্টি করে জল সংরক্ষণ করা যায়। তাছাড়া উদ্ভিদ বাষ্পমোচনের মাধ্যমে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, মাটিতে জলের ভাণ্ডার গড়ে তুলতে সাহায্য করে। তাহলে কী হচ্ছে, যে আমাদের যে এই বায়ুর আর্দ্রতা বা আমাদের চারিদিকে যে মেঘ সৃষ্টি হচ্ছে, যেখান থেকে বৃষ্টি হচ্ছে, সেগুলো কার দ্বারা হচ্ছে, মাটি থেকে জলকে সংগ্রহ করে সেই জল বাষ্প আকারে উদ্ভিদ বের করছে, সেটা বাইরের বায়ুমণ্ডলে জমা হয়ে গিয়ে মেঘ তৈরি করছে। আমাদের সক্রিয়তামূলক কার্যকলাপ কী বলছে, আমাদের রাজ্যে ভারতের কোথায় কোথায় কী ধরনের বন আছে, তুমি কোন কোন ধরনের বন দেখে তা তোমার অভিজ্ঞতা থেকে লিখে ফেলো। 2 নম্বর কোয়েশ্চেন বলছে বায়ুমণ্ডলের কাজ নিয়ন্ত্রণ। তাহলে 1 নম্বর হচ্ছে কি, মাটিকে সংরক্ষণ করা এবং জলকে ধরে রাখা। বন বায়ুমণ্ডল থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, অক্সিজেনকে মুক্ত করে। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কী করে, আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, সেই কার্বন ডাইঅক্সাইডে কী করে, দূষিত পদার্থ, সে কার্বন ডাইঅক্সাইডকে সালোক সংশ্লেষের জন্য উদ্ভিদরা গ্রহণ করে নেয়, এবং আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেটাকে উদ্ভিদরা ছেড়ে দেয়, যার ফলে কী হয়, বায়ুমণ্ডল কার্বন ডাইঅক্সাইড কমে যায়, অক্সিজেন বেড়ে যায়, বলে বায়ু বিশুদ্ধ হয়। 2 নম্বর হচ্ছে অক্সিজেন থেকে উৎপন্ন ওজোন পৃথিবীপৃষ্ঠে সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশ্মির আগমনে বাধার সৃষ্টি করে। মানে এই যে O2 অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তোমার তৈরি করে O3 ওজোন, যেটা আমাদের বায়ুমণ্ডলের চারিদিকে একটা ওজোনোস্ফিয়ার বলে একটা স্তর সৃষ্টি করে, যার ফলে কি হয়, সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মিগুলো এই ওজোনোস্ফিয়ার ভেদ করে আমাদের পৃথিবীতে আসতে পারে না বলে আমাদের কি হয়, বিভিন্ন স্কিন ডিজিজ যেগুলো বা যেগুলোর সাথে ক্যান্সারের মতো ডিজিজ, সেগুলো হওয়ার সম্ভাবনা থাকে না। 3 নম্বর হচ্ছে উদ্ভিদ বাষ্পমোচনে নির্গত জলীয় বাষ্প পরিবেশকে শীতল রাখে, অর্থাৎ পরিবেশে আর্দ্রতাকে বজায় রাখে। 4 নম্বর হচ্ছে বায়ুর গতিবেগ হ্রাস করে ভূমিক্ষয় রোধ করে। মানে ফাঁকা জায়গা যদি হয়, যেখানে কোনো বনাঞ্চল নেই বা গাছপালা নেই, সেখানে কিন্তু বায়ু বাধা পাবে না, খুব দ্রুত বেগে প্রবাহিত হবে। কিন্তু যেখানে গাছপালা থাকবে সেখানে বায়ু কি, সে গাছের মধ্যে বাধা পাবে, যার ফলে কি হবে, বায়ুর গতিবেগ হ্রাস করার ফলে ভূমিক্ষয় রোধ হবে। কারণ বায়ু যখন প্রচণ্ড গতিবেগে চলাচল করবে, তখন কি হবে, আমাদের মাটির উপরের যে ধুলো বালিগুলো সেগুলো উড়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে গিয়ে ভূমিক্ষয় করবে, যেটা গাছ লাগানো থাকলে হবে না। 3 নম্বর হচ্ছে ক্ষয় নিয়ন্ত্রণ। কিভাবে ক্ষয় নিয়ন্ত্রণ করছে, 1 নম্বর পয়েন্ট বলছে বনাঞ্চলে উদ্ভিদের মূল মাটিকে দৃঢ়ভাবে আটকে রেখে ভূমিক্ষয় রোধ করে। নদীর তীরে ঝাউ জাতীয় গাছ লাগালে নদীর পাড়ের ভাঙন ঠেকানো যায়। সমুদ্র উপকূলবর্তী লবণাম্ব উদ্ভিদের মূল ভূমিক্ষয় রোধ করে। তাহলে ভূমিক্ষয় রোধ করার জন্য গাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ গাছের যেহেতু অসংখ্য মূল তৈরি হয় এবং সেই মূলগুলো মাটিকে খুব শক্তভাবে ধরে রাখে, বলে সেই মাটিগুলো ক্ষয় হয়ে যায় না, সেটাকে বলা হচ্ছে কি নদীর ভাঙন রোধ করে। এমনি আমরা দেখি যে আমাদের বাড়ির চারপাশে যখন পুকুরের চারপাশে আমরা গাছ লাগিয়ে দিই, কেন গাছ লাগাই, যাতে পুকুরের পাড়টা ভেঙে না যায়। নদীর চারপাশে আমরা গাছ বৃক্ষরোপণ করা উচিত, যাতে নদীর পাড়গুলো ভেঙে না যায়। এবার সমুদ্র উপকূলবর্তী অনেক সমুদ্রের জল লবণাক্ত, লবণাম্ব উদ্ভিদ, মানে যে সমস্ত উদ্ভিদ লবণের মাটিতে জন্মায় তাদেরকে লবণাম্ব উদ্ভিদ বলা হয়ে থাকে।
4 নম্বর পয়েন্ট বলছে স্থানীয় ব্যবহার। কী কী স্থানীয় ব্যবহার করা হয়? দেখো, এখন বলছে বনাঞ্চলের নিকট বসবাসকারী মানুষ গাছের পাতা, শুকনো ডাল প্রভৃতি সংগ্রহ করে জ্বালানি হিসেবে ব্যবহার করে। অর্থাৎ যারা আদিবাসী টাইপের লোক বা যারা বনাঞ্চলের চারপাশে বসবাস করে, তারা কি করে বন থেকে তোমার খাদ্য, ফলমূল, আসবাবপত্র, কাঠ, জ্বালানি ইত্যাদি সংগ্রহ করে। আর বনাঞ্চলের নৈসর্গিক সুদৃশ্য পর্যটকদের আকৃষ্ট করে দেশের অর্থনৈতিক বুনিয়াদকে দৃঢ় করে। অর্থাৎ যে সমস্ত ধরনের টুরিস্ট প্লেসগুলো রয়েছে, সেখানে যদি শুধু শুধু একবারে মরুভূমির মতো এলাকা যদি পড়ে থাকে, বা হয়তো এমন পাহাড় যেখানে কোনো গাছপালা কিছুই নেই, কেউ দেখতে যাবে না কিন্তু। কারণ একটা পাহাড় বা একটা কোনো জায়গাকে যখনই মানুষ ভিজিট করবে বা দেখতে যাবে, যখন সেখানে বনাঞ্চল থাকবে, সবুজের সমাহার থাকবে, তখন সেই অঞ্চলটাকে মানুষ দৃষ্টি আকর্ষণ করে মানুষ দেখতে যাবে। দেখতে যাওয়ার জন্য কী হবে? অর্থনৈতিক বুনিয়াদ দৃঢ় হবে, অর্থাৎ অর্থনৈতিক উন্নতি হবে। 5 নম্বর পয়েন্ট বলো উৎপাদনমূলক ব্যবহার। কী কী উৎপাদন করা যায়? দেখো, বনাঞ্চলে আমরা উন্নত মানের কাঠ পাই, যা থেকে বিভিন্ন আসবাবপত্র, বাড়ির কড়ি, বর্গা ইত্যাদি তৈরি করা হয়। 2 নম্বর বলছে বিভিন্ন বনজ সম্পদ, যেমন মধু, কেন্দুয়া পাতা থেকে কী হয়? বিড়ি তৈরি করা হয়। শাল পাতা, যেখান থেকে আমরা থালা, বাটি প্রভৃতি তৈরি করতে পারা যায়, প্রভৃতি সংগ্রহ করা হয়। বন ধ্বংসের কারণ, তাহলে বন থেকে এত কিছু আমরা পেলাম। বন কী করলো? আমাদের মাটি ভূমিক্ষয়কে রোধ করলো, জলকে ধরে রাখলো মাটিতে। বন আমাদের যে মানে ঝড়ের গতিবেগকে কম করলো। বন বাষ্পমোচন করার ফলে সেখানে মাটিতে বায়ুর আর্দ্রতা বজায় থাকলো। যে সমস্ত আদিবাসী এলাকাগুলোতে বনাঞ্চল পাওয়া যায়, তাদের প্রয়োজনীয় খাবার, জ্বালানি, কাঠ ইত্যাদি সংগ্রহ করে। বন নৈসর্গিক সৌন্দর্য হিসেবে, অর্থাৎ কী বলছে এটাকে, সৌন্দর্যের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। বন থেকে মানুষের গাছের পাতা, শুকনো ডাল সংগ্রহ করে। বন থেকে উন্নত মানের কাঠ পায়, যেখান থেকে আসবাবপত্র তৈরি করা হয়। বনের বিভিন্ন বনজ সম্পদ, যেমন মধু পাওয়া যায়। কেন্দুয়া পাতা থেকে বিড়ি তৈরি করা হয়। শাল পাতা থেকে থালা, বাটি প্রভৃতি তৈরি করা হয়। এত যে উপকারিতা রয়েছে বনের, বন বায়ুমণ্ডলকে পরিশুদ্ধ করতে সাহায্য করে, অক্সিজেনকে ত্যাগ করে আর কার্বন ডাই শোষণ করে নেয়। এত উপকারে থাকা সত্ত্বেও আজকে বন ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই বন ধ্বংসের কারণগুলো কি, সেটা আমরা এবার পড়ব। 1 নম্বর হচ্ছে বন ধ্বংসের কারণ সমূহ। প্রথম হচ্ছে কৃষিকাজ। একটা উদাহরণ বলি, যেমন আমাদের অ্যামাজন ফরেস্টে তোমার সয়াবিন চাষ করার জন্য প্রতি সেকেন্ডে 11 একর, মোটামুটি তোমার 11 একর জমি, 1 একর মানে 3.5 বিঘা, তাহলে 11 একর মানে মোটামুটি তোমার ধরে নাম ওই 44-45 বিঘা জমি প্রতি সেকেন্ডে কেটে ফেলা হচ্ছে। প্রতি সেকেন্ডে 11 একর করে জমির গাছকে তোমার কেটে ফেলা হচ্ছে। কেন? সয়াবিন চাষ করার জন্য। এভাবে গোটা পৃথিবীতে তোমার ডিফরেস্টেশন চলছে কৃষিকাজ করার জন্য, অর্থাৎ কৃষিজ। কারণ যেহেতু পপুলেশন বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, এবার খাবার বেশি দরকার। খাবার দরকার হতে গেলে কী করতে হবে? তোমার কৃষি জমির পরিমাণ বাড়াতে হবে, আর বাড়াতে গেলে কী করতে হবে? গাছপালা কেটে ফেলতে হবে। তাই কৃষিকাজের জন্য কী হচ্ছে? প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা হচ্ছে। বর্তমানে বর্ধিত জনসংখ্যা খাদ্য সমস্যা মেটানোর জন্য অনেক বৃহৎ বৃক্ষ কেটে ফেলে ওই জমিকে কৃষিকাজ ও পশুদের চরণভূমি হিসেবে ব্যবহার করা হচ্ছে। হলো পশুদের চরণভূমি, যারা পশুরা খাদ্য খেতে পারে। 2 নম্বর হচ্ছে কাঠ উৎপাদন। এবার কাঠের আসবাবপত্র, বিভিন্ন শৌখিন আসবাবপত্র তৈরি করার জন্য আমরা কী করছি? বড় বড় গাছপালা কেটে ফেলছি। অনেক ক্ষেত্রে জ্বালানির কাজেও গাছ ব্যবহার করে, যেহেতু কাঠ সবচেয়ে ভালো জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, তাই জ্বালানি সংগ্রহের জন্য আমরা কী করি? গাছকে কেটে ফেলি। শহর স্থাপন। এবার ধরুন বিভিন্ন জায়গায় কলকারখানা তৈরি হচ্ছে, স্কুল কলেজ তৈরি হচ্ছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে, অর্থাৎ উন্নত পরিষেবা চালু করার জন্য আমরা কী করি? আমরা বৃক্ষচ্ছেদন করছি। যেমন নগরায়নের জন্য, পরিবহনের উপযোগী রাস্তা নির্মাণের জন্য অরণ্য ধ্বংস করা হয়। ভূমির অবক্ষয় বলতে এখন বিভিন্ন কলকারখানা থেকে নির্গত বর্জ্য পদার্থ অরণ্য ভূমিতে নিক্ষেপ করা হলে ওই জমি আর গাছের বাঁচা বা বৃদ্ধির উপযোগী থাকে না। এর ফলে অরণ্যের গাছগুলো মারা যেতে পারে। তাহলে ভূমির অবক্ষয় মানে কি? ভূমির যে উর্বর ক্ষমতা, সেই উর্বর ক্ষমতা ধ্বংস হয়ে যাচ্ছে। কিসের জন্য? বিভিন্ন কলকারখানাতে যে সমস্ত বিষাক্ত দূষিত পদার্থ বেরোচ্ছে, সেগুলোকে অরণ্য ভূমিতে নিক্ষেপ করা হচ্ছে ওই জন্য।
অনেক জায়গায় খনি খনন করা হচ্ছে বা শিল্প স্থাপন করা হচ্ছে, সেটা করলে তোমার ডিফরেস্টেশন করতে হচ্ছে, গাছপালা কেটে ফেলতে হচ্ছে। আর প্রাকৃতিক কারণ যেমন একটা দাবানল, দাবানল হচ্ছে প্রাকৃতিক কারণ, অর্থাৎ প্রাকৃতিক কারণ অথবা মানুষের অবিবেচনার কারণে। প্রাকৃতিক কারণ বলতে অর্থাৎ শুকনো ডালে ঘষা লেগে বা পাথরে পাথরে ঘষা লেগে যখন কোনো জঙ্গলে আগুন লেগে যায়। আর মানুষের দ্বারা হচ্ছে কি, হয়তো কোথাও পিকনিক করতে গেল, রান্নার আগুন তোমার ছড়িয়ে পড়লো, হয়তো কোথাও কোথাও বিড়ি বা সিগারেট খেলো, সে আগুনটা হয়তো কোনো শুকনো পাতায় বা শুকনো গাছের ডালে লেগে গেল। তার ফলে কী হচ্ছে, একটা বনাঞ্চল পুরো সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে এবং ওখানে অবস্থিত জীবগুলো পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তারপর চোরাচালান, এটা একটা বর্তমান খুব বড় সমস্যা। চোরাচালান, যে চন্দন, শাল, সেগুন, শিশু, মেহগুন এই সমস্ত কাঠ খুব দামি। তো এই কাঠগুলো কী করছে, চোরাই করে বা চোরাইভাবে কেটে সেগুলোকে বাইরে সাপ্লাই করার মাধ্যমে প্রচুর ইনকাম করছে এই চোরাচালানকারীরা। এখানে কিছু টুকরো কথা বলা হচ্ছে, দেখো, বাস্তুতন্ত্রের 33% বনাঞ্চল থাকার কথা, অর্থাৎ ভারতবর্ষের যে বাস্তুতন্ত্র সেখানে 33% বনাঞ্চল থাকার কথা, কিন্তু ভারতে 24% এবং পশ্চিমবঙ্গে 14% বনাঞ্চল আছে। এবার বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে একটা বনের সংরক্ষণ করাকে সিলভিকালচার বলা হয়। সিলভিকালচার একটা টার্ম, যেখানে কি বৈজ্ঞানিক পদ্ধতিতে বনটাকে সংরক্ষণ করা হচ্ছে। আবার কৃত্রিমভাবে গাছ লাগানোর মাধ্যমে বন তৈরি করাকে অ্যাফরেস্টেশন বলা হয়। ডিফরেস্টেশন মানে হচ্ছে গাছ কেটে ফেলা, অ্যাফরেস্টেশন মানে বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে গাছ লাগানো। আর এর মনে রাখবে 21শে মার্চ বিশ্ব বন দিবস হিসেবে পালিত করে। 21শে মার্চকে বলা হয় বিশ্ব বন দিবস। এবার বন যে ধ্বংস করে দিল, এই বন ধ্বংসের ফলাফল কি হবে, এতে কি ক্ষতি হবে আমাদের? আমরা যদি বৃক্ষচ্ছেদন করে দিই, গাছ কেটে ফেলি, তাতে আমাদের লস কী হচ্ছে? দেখো, পৃথিবীর ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। গাছেরা পরিবেশের অক্সিজেন এবং জলীয় বাষ্প ত্যাগ করে, মাটিকে ছায়া প্রদান করে, অনেক জীবের বাসস্থান রূপে কাজ করে। অথবা গাছ কাটা হলে পরিবেশের ভারসাম্য ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে না, ব্যাহত হয়ে যায়। কারণ এই অক্সিজেন উৎপন্ন করতে পারে একমাত্র কারা? উদ্ভিদরা, যেটা আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য। উদ্ভিদ কেটে দিলে অক্সিজেনের পরিমাণটা কমে যাবে। উদ্ভিদ জলীয় বাষ্প ত্যাগ করে বাষ্পমোচন প্রক্রিয়ার মাধ্যমে, যার ফলে বায়ুর আর্দ্রতা, বায়ুর শীতলতা বজায় রাখে। না হলে বায়ু শুষ্ক হয়ে গিয়ে মরুভূমির মতো পরিণত হবে। মাটিকে ছায়া প্রদান করে বলে মাটির জল বাষ্পাকারে বেরিয়ে যেতে পারে না। আবার অনেক জীব এই গাছের উপর নির্ভর করে বাস করে, তাই ওই গাছটা কেটে ফেললে তোমার কী হবে, ওই জীবগুলো বাসস্থানের অভাবে তখন বিলুপ্ত হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, অর্থাৎ গাছ যদি কেটে দাও তাহলে কী হবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ মতো গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়বে। এবার বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড যত বাড়বে, পৃথিবীর সূর্য থেকে আসা আলোকরশ্মিগুলো তত বেশি বায়ুমণ্ডলে শোষিত হবে, বায়ুমণ্ডলের তাপমাত্রা তত বেড়ে যাবে, গরম হয়ে যাবে, তাপমাত্রা বেড়ে যাবে, পুরো গ্লোবাল ওয়ার্মিং হবে। ভূমিক্ষয় একটা অন্যতম কারণ। আজকে দেখবে যে নদীগুলো কী হচ্ছে, নদীর পাড়গুলো ভেঙে যাচ্ছে। কেন ভাঙছে? কারণ সেগুলোতে বৃক্ষরোপণ করা হয় না। কারণ বড় বড় গাছের ছায়ার কারণে ভূমি আর্দ্র শীতল থাকে। গাছ বিনষ্ট হলে ভূমি শুষ্ক হওয়ায় ভূমিক্ষয়ের সম্ভাবনা থাকে। বন্যা, গাছেরা তাদের মূলের সাহায্যে মাটিতে পড়া বৃষ্টির জল অনেকাংশে শোষণ করতে পারে। গাছ না থাকলে মাটির জল ধারণ ক্ষমতা হ্রাস পায়, বন্যার সম্ভাবনা বৃদ্ধি পায়। কারণ উদ্ভিদরা সেই জলটা তো শোষণ করে নিচ্ছে। যদি উদ্ভিদ না থাকে, শোষণ কী করবে? সেই জলটা তখন সে মাটির মধ্যেই থাকবে, বলে বন্যা হওয়ার সম্ভাবনা থাকবে। বন্য প্রাণীর অবলুপ্তি, অর্থাৎ ব্যাপক হারে অরণ্য বিনষ্ট হলে অনেক প্রাণী তাদের বাস্তুচ্যুত হয় এবং তাদের ফলে বিলুপ্ত হতে পারে। বাস্তুচ্যুত মানে তারা গৃহচ্যুত হয়ে যায়, অর্থাৎ তাদের বাসস্থান হারিয়ে যায়, যার ফলে তারা তখন বাঁচতে পারবে না। এবার ব্যাপক বন ধ্বংসের সমস্যা সমাধান। এই যে আমরা বনটাকে ধ্বংস করতে কীভাবে আবার রিপেয়ার করতে পারি? কারণ আমাদের বনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে, নাহলে আমাদের মানব সম্প্রদায়, সমস্ত জীব সম্প্রদায় ক্ষতির সম্মুখীন হতে বাধ্য। তার জন্য কী করতে হবে? আইন প্রণয়ন করতে হবে। গাছ কাটার জন্য কঠোর সাজার ক্ষমতা সম্পন্ন আইন প্রণয়ন করার প্রয়োজন। ভারতবর্ষে এই জাতীয় কিছু আইন বর্তমান, যেমন ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1973, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 ইত্যাদি। সতর্ক প্রহরী, বন রক্ষার জন্য বনকর্মীদের সর্বদা সতর্ক থাকা প্রয়োজন।
বৃক্ষরোপণ, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে, একটা গাছ যখন বড় হবে, বড় হয়ে যখন কাঠ তৈরি করবে, অবশ্যই আমরা সেই গাছটাকে কাটবো আমাদের প্রয়োজনে, কিন্তু সেই গাছের জায়গায় যদি আমরা গাছ লাগিয়ে দিই তাহলে পরিবেশের কোনো সমস্যা হবে না। তাই আমাদের বৃক্ষরোপণ করাটা সবচেয়ে বড় ভূমিকা। কারণ আমাদের রাস্তা তৈরি করতেই হবে, আমাদেরকে বাড়ি তৈরি করতেই হবে, আমাদের কৃষির জমির পরিমাণ বাড়াতেই হবে, তাই বৃক্ষছেদন করতেই হবে। কিন্তু বৃক্ষছেদন, ধরো একটা গাছ যদি আমি কাটি, অবশ্যই তার থেকে দুটো গাছ আমি অবশ্যই লাগিয়ে দেবো, তবে তবে তোমার কী হচ্ছে, সমস্যার সমাধান হবে। বিশেষ কোনো প্রয়োজনে গাছ বিনষ্ট করা হলে সর্বদা তার পরিপূরক গাছ রোপণ করা আবশ্যিক। এবং বৃক্ষরোপণ কখনই আর এই বনকে সংরক্ষণ তখনই সম্ভব যখন জনসচেতনতা বাড়ানো যাবে। মানুষ প্রচণ্ড স্বার্থপর জীব। মানুষকে যদি গাছের সুবিধা সম্ভব, মানুষ কোনো জিনিসকে রক্ষা করবে না যে জিনিসে ওর উপকারে লাগবে না। মানুষকে যদি তার স্বার্থ দেখানো যায় যে এই গাছটা থাকলে তোমার এই উপকার হবে, এই গাছটা কাটলে তোমার এই ক্ষতি হবে, তবেই একমাত্র মানুষ সেই গাছটাকে সংরক্ষণের জন্য জোর দিবে। তাই মানুষকে জনচেতনা বাড়াতে হবে, গাছের উপকার সম্পর্কে বাড়াতে হবে ও জানাতে হবে, তবে একমাত্র তোমার বনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে। বৃক্ষের প্রয়োজনীয়তা, উপকারিতা সম্পর্কে জনসাধারণের চেতনা বৃদ্ধি করা প্রয়োজন। এই কাজে গণমাধ্যমগুলো, স্থানীয় বেসরকারি সংস্থাগুলো সক্রিয় অংশগ্রহণ করা আবশ্যক। তোমরা অবশ্যই এই পার্টগুলো ভালো করে পড়বে এবং এটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, কারণ বৃক্ষ ছাড়া আমাদের কিন্তু কোনো গতি নেই। তাই আমাদেরকে সুস্থভাবে বাঁচতে গেলে পরিবেশকে সুস্থভাবে তৈরি করতে হবে। পরিবেশ সুস্থভাবে তৈরি করতে গেলে আমাদের বৃক্ষরোপণ করতে হবে। প্রয়োজন আমরা বৃক্ষ কাটবো, কিন্তু সেই জায়গায় রিপ্লেসমেন্ট করতে হবে, নতুন গাছ লাগিয়ে দিতে হবে, তবে আমাদের পরিবেশ রক্ষা পাবে। তাছাড়া আমাদের পরিবেশ রক্ষা পাবে না, সঙ্গে সঙ্গে আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।